We warmly welcome Professor Dr. Shalini Ma'am, Principal, Agartala Government Dental College. Felicitation of the guest. Felicitation is a gesture of gratitude. Ladies and gentlemen, now we have Unity and devotion, we now present the inaugural song by Tanushri and Sanchari. Maybe তো আলটিমেটলি তারা ডিসিশন নিল যে এই বছর প্রথম এই ধরনের একটা অনুষ্ঠান ওনারা করছেন এবং এই ধরনের নবীনবরণ উৎসব আমি বলবো ফ্রেশার ওয়েলকাম এটা চলবে নেক্সট ইয়ার থেকে এটা চলবে যেহেতু শুরু হয়েছে এখন থেকে। আমি আজকে এখানে যারা নতুন যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি একটা কথা বলবো, যারা সিনিয়র্স যারা আছেন তাদেরকে সম্মান দেওয়া। কারণ আমরা দেখেছি যখন সবসময় যখন সিনিয়র কেউ হয়ে যায় তার মধ্যে একটা কমপ্লেক্স সৃষ্টি হয় নতুন কেউ আসলে, যে আমাকে যেমন মনে হচ্ছে ঠিকভাবে সম্মান দিচ্ছে না, এটা কিন্তু পরন্তু সবসময় তাকিয়ে থাকে, আরে আমাকে যেমন ইগনোর করে চলে গেল। সম্মানের সাথে তো সম্মান দেওয়ার মধ্যে কিন্তু একটু ভালো করে হাসলে তো পয়সা লাগে না, একটু স্মাইল করো, এতে একটা রিলেশন হয়। আর এই রিলেশনকে যাতে এস্টাবলিশ করা যায় তার জন্য যারা সিনিয়র তারা ওই রেগিং যে আছে না, রেগিং করতে হবে, তো এই রেগিং এর বিষয়টা চলে আসে। এটা তো কোনো অবস্থায় কাম্য না। আমাদের অলরেডি যারা এই বিষয়ের একটা কমিটিও রাখা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট থেকে সেই ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু সেটা কেন হবে? কারণ নেক্সট আবার যখন ওরা সিনিয়র হবে তাদের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা চলে আসে যে আমরা এতদিন ধরে আছি। তো এই জায়গায় আমি বলবো যারা নতুন যারা এসছে সিনিয়রদের সম্মান করা, ভালোভাবে কথা বলা, আর সিনিয়র যারা আছেন তাদের মধ্যেও এই বসে বসে খুঁজে বের করা যে কে আমার সাথে ঠিকভাবে কথা বললো, মনে হলো কেউ ঠিকভাবে আমাকে সম্মান করেনি, এটাকে একটু ডাইলিউট করে দেখা। আদারওয়াইজ ওই একটা বছর প্রায় দেখা যায় প্রায় মানে পুরো পিরিয়ডের 30% থেকে 40% খালি এই টেনশনই চলে যায়, পড়াশোনা করবে এটাকে। এতে করে গিয়ে ওই অ্যানাটমিতে ফেল বা অন্য সাবজেক্ট যেগুলো আছে ডেন্টালের সেখানে ফেল, কারণ তাতে কনসেন্ট্রেট করতে পারছে। ইঞ্জিনিয়ারিং কলেজে এগুলো কিন্তু খুব হয়, আরো স্ট্রংলি হয়। এখন 3 পাঠিয়েছে, আমার মনে হয় যে সত্যিকারের অর্থে আজকে যে নামটা দিয়েছে যে সিনার্জি 1.0,
এটা যেন বাস্তবায়িত হয়। এটা নতুন ঘরে যেমন কেউ আসলো নতুন, তাদেরকে ঠিকভাবে ওয়েলকাম করা, ওকে চেনা, ওকে জিজ্ঞেস করা তোমার বাড়ি কোন জায়গায়, কি করেছো, কোথা থেকে আসলে। তো এই যে একটা আত্মিক রিলেশন, সেটা যত বেশি হবে তত বেশি। এখনো আমরা কত বছর আগে আমরা যে কলেজ থেকে পাশ করেছি, সেই সব যারা আমাদের জুনিয়র ছিল, সিনিয়র ছিল, কলিগ ছিল, তাদের সাথে এখনো কিন্তু রিলেশন আছে। মাঝে মাঝে যাই, দেখা হয়, অনেক সময় ফোনেও কথা হয়। তো এর মধ্যে যে একটা নস্টালজিক একটা বিষয়, যখনই ওই ব্যক্তির সাথে তোমার পরিচয় হবে, তখন তুমি সাথে সাথে কিন্তু চলে আসবে যে আরে আমরা তো এই করেছিলাম, সেই করেছিলাম। এই যে পাস্ট ঘটনাগুলো, এইগুলো কিন্তু মনে আসে। আর এটাই রিলেশনের আসল উদ্দেশ্য। মেন্ডিভিলেক্টমি হয়েছে, মেন্ডিভিলেক্টমির পর দেখাতে এসছে ফেলা পাতা 3 ইয়ার্স, ওর মুখের ভিতর দেখি পা আমার সুপার। আমি ওকে বকবো না কি করবো আমি বুঝতে পারছি না। মানে আপনার কি কোনো সেন্স নেই? আর বাকি শব্দগুলো আর এখানে বললাম না, এখানে তো বসে আছে সব আমাদের রিপোর্টার ভাইরা। তো বলার পরে আমি মানে আদত সে মজবুর, আমি খাবো, আমার যাই হোক। আমার এখন আমি জানি না ও কোথায় আছে, 5 বছর অব্দি তো কনফার্ম বাঁচবে, এখন জানি না কোথায়। তো এরকম লোকও কিন্তু আছে। তো এইগুলো কিন্তু অ্যাওয়ারনেসের মধ্যে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের জ্ঞান যদি ভালো থাকে, সেটা সমাজের মধ্যে এই যে ডেন্টাল খালি বলে, বাকি আজকে প্যারোটিড থেকে আরম্ভ করে আমাদের সাবমেন্ডিবুলারে হোক, সাবলিঙ্গুয়ালি হোক, আর ভগবান এমন সব জিনিস দিয়ে রেখেছেন ভিতরে। মিলিয়ন্স অফ মাইনর স্যালারি গ্ল্যান্ডসও দিয়েছে, মেজর স্যালারি গ্ল্যান্ডস তো আছে, যে মুখ কোথাও যেন আমরা শুকিয়ে না থাকি, ড্রাই। তো মুখটাকে এই স্যালারির সিক্রেশন দিয়ে মুখটাকে কিন্তু সবসময় ময়েস্ট রাখে। তো উই শুড বি ভেরি ময়েস্ট ইন অল অ্যাসপেক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাবনর্মালিটি যখন হয়, সেই অ্যাবনর্মালিটিকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, দ্যাট উই শুড নো। আজকে আমি এর আগে ডেন্টালের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি বলেছিলাম যে আমাদের এই যে ডেন্টালের যে বাইট রেকর্ডিং এ কত বড় ইম্পর্টেন্ট। কোন একটা রেপ কেসের ঘটনাই ঘটক, সেখানে সেই বাইটের যদি আমরা ইমপ্রেশন নিই, ডেন্টিস্ট্রি কোন জায়গায় গেছে এখন, সেই ইমপ্রেশন নিয়ে সেই যে নাকি ভিকটিম থেকে নিয়ে আর যে একিউজড তার বাইট মিলিয়ে, এটা কিন্তু এখন সুপ্রিম কোর্টও সেটাকে মান্যতা দেয়। তো উই আর অল লাকি। এবং এর জন্য যে ট্রেনিং দরকার, ফরেনসিক ওডোন্টোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে বহু জায়গায় আছে, যেমন এবার আহমেদাবাদে এতগুলো এয়ার ইন্ডিয়ার যে মারা গেছে এতগুলো লোক, তার বেশিরভাগ 50% উপরে আইডেন্টিফিকেশন হয়েছে ফরেনসিক ওডোন্টোলজির মাধ্যমে। তার এজ, তার বয়স কত, ওই পেশেন্টটার তার যে আগের কোন রেকর্ড আছে কিনা, সেই রেকর্ডের সাথে মিলিয়ে তার এজ, সে কি মেল না ফিমেল, তার বয়স কত, এভরিথিং মিলিয়ে 50% উপরে ফরেনসিক ওডোন্টোলজির মাধ্যমে 100% তাদের আইডেন্টিফাই হয়েছে, কোনো জায়গায় ভুল হয়নি। শুনানির মধ্যে যখন এত বড় শুনানি হলো, সেখানেও ডেন্টাল সার্জনদের একটা বড় রোল, যে এতগুলো লোক মারা গেছে, তাদেরকে আইডেন্টিফিকেশন কে করবে, সেখানে ডেন্টিস্ট্রি বিরাট রোল। সেখানে এই যে হিটলারের কথা আমরা বলি বারবার, হিটলার এবং তার তথাকথিত যে তার ওয়াইফ, তাকেও কিন্তু আইডেন্টিফাই করেছে এই একমাত্র ফরেনসিক ওডোন্টোলজির মাধ্যমে। এরকম অজস্র ঘটনা রয়েছে। এখন তো আমরা যদি এই যে আমি কথা বলছি, আমার যদি সামনের দুটো দাঁত এখন না থাকতো, কিরকম আওয়াজ হতো?
ফোনেটিক্সের একটা বিরাট বিষয়, যে কথা বলতে গেলে দাঁতের প্রয়োজনীয়তা, আর স্মাইল করতে গেলে নিজেকে মানে প্রেজেন্টেবল করতে গেলে দাঁতের কি প্রয়োজনীয়তা সেটাও বোঝানো দরকার। এত হিরো হিরোইন, অনেকে এত সুরেলা গান করে আমি দেখেছি, কিন্তু একটু অ্যাবনর্মালিটি যখন দেখি দাঁতে, তারপর কিন্তু প্রেজেন্টেবল হয় না। এরকম অনেক আছে। কাজে সেই জায়গার মধ্যে অন্তত ফার্স্ট ইয়ারে যারা আছে আমি নিশ্চিত এরা প্রথমেই কিন্তু কোথায় যাবে, সিনিয়রকে দেবে, বলবে আমার ক্যালকুলাস হয়েছে, এটা একটু রিমুভ করে দাও। যার সাথে যার ভাব পাবে তাকে ধরে গিয়ে সেখানে কিন্তু তার দাঁত কিন্তু ঠিক করে নেবে, এটা আমি নিশ্চিত। এবং ডেন্টাল সার্জন যারা আছেন তাদের মানে সবচেয়ে ভালো সুন্দর দাঁত থাকে। অনেক সময় যদি আপনার ইয়ে থাকে তো অর্থোডন্টিস্টের সাথে কথা বলে এটাকেও প্রিমোলার এক্সট্রাকশন করে সেটাকেও স্ট্রেটনিং করে নিই। অনেকের সময় থাকে না, তখন বয়স হয়ে যায়, ভেরি ডিফিকাল্ট, কিন্তু করে, অনেকে প্র্যাকটিস করে এই সুযোগটা নেয়। নিজেও করা, নিজেও জানা, নিজেও মানে অন্যদেরকেও পথ দেখার। আর ডেন্টিস্ট্রিতে একটা সবচেয়ে বড় আরেকটা বিষয় আমি দেখি, যারা এক্সোডেন্সিয়ার মধ্যে পিডোডন্টিস্ট আছে, পিডোডন্টিস্ট তারা জানে হাউ টু ম্যানেজ দ্য মানে দিস স্মল চিলড্রেন্স। এর জন্য একটা চ্যাপ্টারও আছে, ম্যানেজমেন্ট অফ চাইল্ড। এবং আমরা জানি 3-4 রকমের চাইল্ড কিন্তু হয়। এক একজনের গেট দেখলে বোঝা যাবে whether that child is overprotected or whether is over neglected or over affectionate। এবং 3 ধরনের বাচ্চা, 3 ধরনের কিন্তু তার বিহেভিয়ার, if I am not wrong, not true? তো তার সাথে তাদেরকে সেইভাবে কিন্তু নিজেকে কিন্তু তৈরি করতে রাখতে হয় এবং তাকে সেইভাবে ম্যানেজ করতে হয়। ডেন্টাল চেয়ারে বাচ্চাদের বসানো এবং হারকুলিয়ান টাস্ক, ওভাবে তার কাজটা করতে হবে। সেই কাজ করতে গেলে আমি মনে দেখেছি যে ধৈর্যের যে বিষয়, ডেন্টাল সার্জনদের সবচেয়ে বড় ধৈর্য। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি কোন স্টুডেন্টের গার্জিয়ান আমার সে দেখা করতে এসেছিলেন, উনি আমাকে নমস্কার করতে এসেছিলেন। উনি বলছেন যে আমি আপনার কাছে কৃতজ্ঞ। বলুন কেন? বলে আমার যে ওয়ার্ড আছে সে এবার বিডিএস এ চান্স পেয়েছে। আমার পক্ষে সে নিট পেয়েছে ঠিকই, কিন্তু আমার পক্ষে তাকে বাইরে পড়ানোর মতো অবস্থা নয়, আমার সে টাকা পয়সা নেই। কিন্তু আপনি এই খোলাতে আজকে আগামী দিনে সে ডাক্তার হতে যাচ্ছে, এর জন্য আপনাকে নমস্কার করতে আসলাম। তো এটাই তো আমাদের প্রাপ্য যে এই রিয়েলাইজেশন। এখানে সিনিয়র ডক্টরসরা অনেকে আছেন ডেন্টালে, তারা জানে এখান থেকে যাওয়া, হাওড়া স্টেশনে যাও, কেউ গুয়াহাটি যাও, গুয়াহাটি স্টেশন থেকে আরো দূরে যাও, মা বাবার চিন্তা, তখন তো মোবাইলও ছিল না, কোথায় আছে না না আছে একটা চিঠি। আর 1 মাস শেষ হওয়ার ঠিক 7 দিন আগে টিএমও একটা করতাম। টিএমও মানে এই যে আমরা এটাকে কি বলে, টিএমও টেলিগ্রাফ মানি অর্ডার পাঠাতাম যে প্লিজ সেন্ড দ্য মানি 250 রুপিস, 250 টাকা পাঠানোর জন্য লিখতাম। ইমিডিয়েটলি সব কথা লাগাতাম যাতে তার টাকাটা আসে। আর এখন 1 লহিমায় আমি টাকা চলে আসে। কত সুবিধা হয়ে গেছে আজকে, এত সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রীজি করে দিয়েছেন। এবং আগামী দিনের ভবিষ্যৎ এই হিউম্যান রিসোর্স, 18 বছর থেকে 25 বছর এই হিউম্যান রিসোর্স নিয়ে আজকে আমরা স্বপ্ন দেখছি এক বিকশিত ভারত 2047-এর। আর তার কারিগর কিন্তু আপনারা সবাই এখানে। সেখানে পরীক্ষা পে চর্চাতে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছিলেন যে যাদের বয়স আজকে, যারা ক্লাস 11-এ পড়ে বা 12-এ বা 10-এ পড়ে, তাদের বয়স এখন অ্যাবাউট 16 to 18। তাহলে বিকশিত ভারত যখন হবে 22nd ইয়ার্স বা 23rd ইয়ার, তাদের বয়স গিয়ে কিন্তু একদম পাক্কা 35 ইয়ার্স হবে। ওরা কিন্তু ডেভেলপ কান্ট্রি পেয়ে যাবে।
ডেভেলপ কান্ট্রি পেয়ে যাবে। তো ডেভেলপ কান্ট্রি পেতে গেলে বসে বসে পেয়ে যাবে সেটা তো হবে না, তোমারও কাজ আছে। যে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছে, তুমি বাড়ি দিয়ে বেরোচ্ছ, কোথাও কেউ কাঁচরা ফেলছে, আবর্জনা ফেলছে, ঝগড়া করার দরকার নেই, ওই কাঁচরাটা ফেলে তুমি ডাস্টবিনে ফেলে তাকে দেখাও, নেক্সট ডে ফেলবে। এরকম অজস্র সামাজিক কাজে যদি আমরা লিখতে হয়, এখানে কিরণজি বলেছেন আমাদের এখানে ডেন্টালের একটা ভ্যান আমরা অলরেডি প্রায় 1 কোটি টাকার উপরে অলরেডি আমি স্যাংশন দিয়ে দিয়েছি। এটা ভ্যান আসছে এখানে প্রায় 10 জন থেকে 12 জনের মতো ডাক্তার সবাই মিলে দুটো ডেন্টাল চেয়ার থাকবে, এয়ার কন্ডিশন। আগে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পে যেতাম, কি অবস্থা, যাবো কি করে, একটা পয়সা নেই, তারপরে এর থেকে করে কোনো রকম যেতাম, নিজের গাড়ি নিয়ে যেতাম। তো এখন এত সুবিধা হয়ে গেল, ইউ ক্যান ট্রিট দ্য পেশেন্ট ইনসাইড দ্য কার। এই সুবিধা হয়েছে, মাঝে মাঝে তার জন্য শিডিউল বানানো, বাইরে যাওয়া, তো সামাজিক কাজের সাথে যুক্ত থাকা, এবং বিশেষ করে ডেন্টিস্ট্রি বাদ দিয়েও, এবং আমাদের সবচেয়ে বেশি শরীরের মধ্যে ব্যথা কোথায় হয়? আমি আই এম আস্কিং ইউ, কোন ব্যথা সবচেয়ে বেশি? শরীরের মধ্যে যত এত সমস্যা ডেন্টাল টুপে, এবং ডেন্টালের যে ব্যথা একটা ইয়ের মধ্যে বলেছে ইভেন লেবার পেন থেকে হাইস্ট, কারণ এই যে নার্ভটা আছে দ্যাট ইজ ডিনোডেড, নার্ভটা ডিনোডেড, এই কারণে সবচেয়ে বেশি ডেন্টাল পেইন। আর এই পেইন যাতে না থাকে, without giving the pain, if you extract the tooth or if you treat the tooth, you will be the good surgeon. আর এই যে অ্যানেস্থেশিয়া, সেটাও কিন্তু আজকে জেনারেল অ্যানেস্থেশিয়া, একজন ডেন্টাল সার্জনই কিন্তু প্রথম এই অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়া বের করেছেন, সবাই আমরা জানি। তো এরকম অজস্র আছে যে ডেন্টাল সার্জন ইচ্ছে করলে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে, এখানে অনেক ডেন্টাল সার্জন আছে সিভিল সার্ভিসে চলে এসে, মানে দুজন সিভিল সার্ভিসে আছে আমাদের ডেন্টাল গ্রুপে। তো এমন না যে আমার বহু জানাশোনা আছে, আমার এরকম আইআইটি করেছে নাকি আমার জানা মধ্যে, তাই আইআইটি করেছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, তো এখন বিজনেস ম্যানেজমেন্টে কেন আসলে ভাই? তো ইউ ক্যান শিফট নাও, কাজে এরকম না এই জায়গায় থাকতে হবে, অনেক কিছু করা যায়। গ্রাজুয়েশন করেছে, বেস মনে গেল, তোমার মানে ওয়াইড স্পেকট্রাম। আগামী দিন যাদের আজকে এখানে এই কলেজে চান্স পেয়েছে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, এবং তাদের যাত্রা শুভ হোক, এবং আগামীবার 4th ব্যাচ আসবে, এবং আমি প্রিন্সিপাল মহোদয়কে বলেছি আপনার ফার্স্ট ব্যাচ এখান থেকে বেরোবার পরে তারপরে আপনার যদি ইচ্ছা হয় এখান থেকে যেতে, তাহলে আপনি যাবেন। তো সেইভাবে ওনাকে আমি বলেছি, এর আগে আপনাকে ছাড়া হবে না। তো ফার্স্ট ব্যাচ বেরোক, এবং আপনারা জানেন প্রথম এইবার এই যে এনডিসির যে ঘটনা হচ্ছে তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের ডেন্টাল কলেজ প্রথম ইন্সপেকশন এসছে, কিন্তু আর কোথাও যায়নি। দ্যাট অলসো আই হ্যাভ মেড, যে আমার এখানে তাড়াতাড়ি আসুক, অনেক জায়গায় ইন্সপেকশন হচ্ছিল না, এবং আমরা সেটা ইন্সপেকশনের আমরা পেয়েও গেছি এখন নেক্সট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। কথাটা যদিও বলে, এবং আমি বলবো যে ডেন্টালেরও কিন্তু এই যে টুথ মরফোলজি, এটার থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষার আছে। এনামেল ইজ দ্য স্ট্রংগেস্ট স্ট্রাকচার ইন দ্য বডি অ্যান্ড দ্য বডি। আমরা বাইরের থেকে কিন্তু খুব শক্তিশালী মনে করি, কিন্তু আসলে এনামেলের পরে হচ্ছে ডেন্টিন, একটু নরম, কিন্তু এরপরের যেটা সেটা আরো নরম। আমাদের ভিতরটা কিন্তু আসলে নরম, বাইরের থেকে আমরা প্রটেক্টেড বাই দ্য এনামেল, কিন্তু আমাদের আসল যে দিল বা হৃদয় সেটা কিন্তু বড় সফট। প্রটেকশনের জন্য মাঝে মাঝে যারা এখানে প্রিন্সিপাল থেকে আরম্ভ করে যারা ফ্যাকাল্টিরা আছেন, শক্তপোক্ত অনেক সময় অনেক কিছু বলবে,
এবং সেটা শাসনের জন্য কিন্তু প্রয়োজন। কিন্তু আসলে উই আর অল হিউম্যান বিং। এবং এই যে পাল্পের যে বিষয়, এর মধ্যে কত কিছু আছে, রিজেনারেটও হয়, অনেক কিছু হয় না। অ্যানিমাল তো আর রিজেনারেট হয় না। আবার অনেক জায়গায় বলে আজকাল নাকি রিজেনারেট হয়, কিন্তু ডেন্টিন তো সেকেন্ডারি ডেন্টিন ফর্ম করে। তাতে যে দেওয়ার যে বিষয় সেটা কিন্তু কন্টিনিউয়াস থাকে। তো প্রতিটা জিনিস থেকে কিন্তু আমাদের শেখার আছে। আরেকটা বিষয় আমি মাঝে মাঝে বসে বসে ভাবছিলাম যে ইউ আর নট ফিক্সড, টুথ ইজ নট ফিক্সড। সাধারণ মানুষ তাদের দাঁত বোঝার ম্যান্ডিবল বা ম্যাক্সিমাম ফিক্সড আছে, আসলে তো ফিক্সড না, ইউ আর হ্যাঙ্গিং। কারণ এখানে পেরিওডন্টাল লিগামেন্ট আছে, তারও একটা ডাইরেকশন আছে, বিভিন্ন ডাইরেকশনে সেটাকে ইউ আর সাসপেন্ডেড। আমরা সবাই কিন্তু সাসপেন্ডেড অবস্থায় আছি। অর্থাৎ যত এই আঘাতে আসুক তার একটা লিমিট পর্যন্ত আমরা কিন্তু সেটাকে উই ক্যান উইথস্ট্যান্ড। এদের জীবনটা কিন্তু আমরা যদি দেখি যে ভগবান এমন ভাবে বানিয়ে দিয়েছে যে একটা দাঁত নিয়েও কিন্তু একটা গল্প বলা যায়। এটাকেও কিন্তু জীবনের সাথে আমরা তৈরি করতে পারি অনেক কিছু। এখন তো ডেন্টাল বলতে তো ডেন্টাল সার্জন বলে, কিন্তু একটু আবার সামনের দিকে যাই, ওরাল ক্যাভিটির মানুষ আমরা। ডেন্টাল সার্জন বলেছে ঠিকই, কিন্তু ইউ আর ওরাল সার্জন। ওরাল সার্জারি সম্পর্কে সাধারণ মানুষেরও যে এই মুখের ভিতরে যত রোগ আছে সব ডেন্টাল সার্জন হয়ে দেখে, কিন্তু যেহেতু ডেন্টাল লাগিয়ে দিয়েছে তো ডেন্টাল অব্দি অনেকে নিজেদেরকে সাধারণ মানুষ ভাবে ডেন্টাল। কিন্তু ইউ শুড বি প্রাউড অফ ইউর প্রফেশন। যে আমি একটু যাই ট্রমাটিক আলসার, একটা আলসার হলেই দৌড়ে আসে সব, কি হলো চলে যায় ইএনটির কাছে। ইএনটি তো তাদের কাজ হচ্ছে নাক কান গলা, ঠিক না? আলসার চলে এসছে, আলসার যেহেতু চলে এসছে তো এটা কি ধরনের আলসার? এটা কি ট্রমাটিক আলসার, নাকি অ্যাপটাস আলসার, না সিফিলিটিক আলসার, না টিউবারকুলোসিস আলসার? তো ফিল্ড কিন্তু প্রচন্ড বড়। আর তো বাকি স্কোয়ামাস সেল কার্সিনোমা থেকে আরম্ভ করে বাকি কনফিগাস ভালগারিস থেকে আরম্ভ করে সবকিছু আছে। সেই জায়গায় এই যে ডায়াগনোসিস করা প্রপারলি, তার জন্য মানে অ্যাম্পল স্কোপ কিন্তু রয়েছে। তো তার জন্য কি দরকার? নিজেকে আপডেট করা। এবং ক্লিনিক্যাল আই কিন্তু একটা বিরাট বিষয়। আমরা কি করি, আলসার হলে ডেন্টাজিল অয়েন্টমেন্ট আর এইসব দিয়ে দিই, ভিটামিন গার্গেল বা ক্লোরোহেক্সিডিন দিয়ে দিই। কিন্তু অনেক সময় দেখা যায় ক্লোরোহেক্সিডিন দিলে আবার এটা বাড়ে। তো ইভেন ক্লোরোহেক্সিডিন যদি ব্যবহার করি আমাদের স্টেনিং অফ টিথ হয়। তো এই যে বিষয় কন্টিনিউয়াস তার আপডেট রাখা এবং তার কমপ্লিকেশন, এগুলো যত বেশি যে জানবে তত বেশি ইউ বি আর শি শুড বি আ ভেরি গুড ক্লিনিশিয়ান। এখন টাঙ্গের মধ্যে একটা আলসার এসছে, তো দেখা গেল এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা। তো কি করতে হবে? স্কোয়ামাস সেল কার্সিনোমা হলে তার বায়োপসি দরকার। এখন বায়োপসি, ইউ আর ডেন্টাল ডক্টর, বাট বায়োপসি ভেরি ইউ উইল ডু। তো নিজের যে ফিল্ড দেখো কত কোন জায়গায় চলে যাচ্ছে। যে বায়োপসি, এটা কি ইনসিজনাল বায়োপসি করবো না এক্সিজনাল বায়োপসি করবো? এখন আমাদের সমস্যা হয় আমরা যদি অ্যানাটমিটা প্রপারলি না করি, অ্যানাটমিকে যদি ভালো করে আইডিয়া না থাকে, একটা ভীত সন্ত্রস্ত একটা থাকে যে আমি যদি বায়োপসিটা নিতে যাই এটা কি শুধু উপর থেকে নেবো নাকি আরো ভিতরে যাবো, না বেসমেন্ট মেমব্রেনের দিকে যাবো, না বেসমেন্টের নিচে যাবো? এই যে জানকারি সেটা থাকতে হবে। এবং তার যদি কোনো দেখা যায় জায়গায় ব্লিডিং হচ্ছে তাকে ম্যানেজমেন্ট করা, সে কনফিডেন্স ডেভেলপ করতে হবে। মেন্টাল তো আছে, সেগুলো আরসিটি ভার্সিটি যা যা আছে এগুলো তো করছি আমরা সব, কিন্তু আস্তে আস্তে করে পুরো ওরাল ক্যাভিটির এই যে বিষয়গুলো আছে যে আমার বেসমেন্টের নিচ অব্দি যাবে ফ্রেশ
যে টিস্যু আছে এবং একটা এক্সটেনশন, সেটা বেসমেন্ট অব্দি ভিতরে চলে গেছে কিনা, সেটা কিন্তু যে কারণে আমরা ওরাল প্যাথোলজিস্ট বা জেনারেল প্যাথোলজির কাছে যদি আমরা বাইপসি টিস্যুটা পাঠাই, তাহলে স্ক্যানটি লিখে দেয়, প্রথমে স্ক্যানটি স্যাম্পল, তো ওরা প্রপারলি ডায়াগনোসিস করতে পারে না। তো এর জন্য যে কনফিডেন্স থাকার দরকার একজন স্টুডেন্ট হিসাবে, যারা পিজি করছে আমি বাদ দিচ্ছি, পিজি বা আগামী দিন হবে, কিন্তু ডেন্টাল সার্জন নিজেই কিন্তু সেটাকে রপ্ত করতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার একবারেও দেখলাম না ওর কোনো জায়গার মধ্যে ইম্পেশেন্ট হবে। তো এখানে এটাও কিন্তু শিকার বিষয় যে ম্যানেজ করে তাকে কিভাবে, কোনো সময় এটাও লেখা থাকে যে প্রলোভনদিতে নাই, যে না তুমি যদি আমাকে হেল্প করো তোমাকে একটা চকলেট দেবো, লেখা থাকে বইয়ের ভিতরে। নো গিফট, প্রলোভন দিতে হবে না, দেওয়া যায় না, কারণ তার জন্য এটা কিন্তু এটা ব্যক্তিগত মানে ফ্যামিলির লাইফেও কিন্তু এটা ইম্পর্টেন্ট যে তুমি এটা দিলে তোমাকে এটা দেবো। একদিকে ডেন্টাল ট্রিটমেন্ট করলে আবার তুমি তাকে চকলেট দিয়ে আবার পরের দিন দাঁত খারাপ করে আসবে, তো এটা তো ওরা বাঞ্ছনীয় না। তো ডেন্টিস্ট্রি এবং ওরাল ক্যাভিটি নিয়ে আমরা অনেক কথা বলি। এখন এই ডেন্টিস্ট্রির থেকে আজকে যদি স্কোয়ামাস সেল কার্সিনোমার কেস আমরা প্রচুর পাই, সেখান থেকে আমরা যদি একটু যাই তো চলে যাবে নেকে গেলে তার লিম্ফ নোডস গুলো কিরকম অবস্থায় আছে, তো লিম্ফ নোডস এর পালপেশন কিভাবে করা উচিত, কোন লিম্ফ নোডস এর, অনেক সময় এমনিতে যদি ট্রমাটিক আলসার হয় অনলি ইনফ্লামেশন হবে, কিন্তু এই লিম্ফ নোডস এর যে পালপেশন করা, এই যে জানা এবং কোন কোন লেভেলের কোন লিম্ফ নোডস ইনভলভ থাকতে পারে, এগুলো কিন্তু এটা আমার কাজ না, এটা কাজ ওরাল সার্জনের বাইরে। তোমাকে কে বলেছে ভাই বিডিএস লেভেলে তুমি শিখবে না? তোমার শিখতেও সুবিধা কি, কে জানে তুমি কি হবে না হবে। তো এতে করে এই যে মানে ক্লিনিক্যাল আইটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, অনেক বেশি স্ট্রং হয়। সেখানে তার উপর ভিত্তি করে আমরা আমাদের ডায়াগনোসিস কিন্তু আমরা করতে পারি এবং ইমিডিয়েটলি যেখানে যাকে পাঠানো সেখানে পাঠানো উচিত। এরকম অজস্র আমাদের মানে আমরা বলি সবসময় যেমন বিডিএস এ ফার্স্ট ইয়ার আমরা ভর্তি হই তখনও কিন্তু এই কথাটা বলছি, ওরাল হেলথ ইজ দ্য মিরর অফ হেলথ, ওরাল ক্যাভিটি ইজ দ্য মিরর অফ হেলথ, মুখই স্বাস্থ্যের দর্পণ, বলতাম কিনা? অর্থাৎ শরীরের যত উপসর্গ আছে, ইভেন HIV ইনফেকশন হোক, ইভেন আজকে যদি আমাদের কোনো পেশেন্ট আসে সেখানে এইডস এর পেশেন্টই হোক, চোখে দেখলে বুঝতে হবে যে এই যে এটা মনে হচ্ছে সন্দেহজনক, তার ভাইরাল লোড কত আছে, তাকে পরীক্ষার জন্য পাঠানো। অজস্র আমার কাছে কিন্তু ফিল্ড হয়ে গেছে, সেখানে আমি মাস্টারি করতে পারি। এখন আমি জানি ওরাল প্যাথোলজি আমাদের, আমি ইভেন ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি যদি ওরাল প্যাথোলজিতে ডিপার্টমেন্ট দিই, এটা বেস্ট। জেনারেল ওরাল প্যাথোলজিস্ট কিন্তু যতটুকু না জানবে, আমাদের ওরাল প্যাথোলজিস্ট আমাদের ওরাল ক্যাভিটি প্যাথোলজি সম্পর্কে অনেক বেশি জানে। কিন্তু দেখা যায় ওরাল প্যাথোলজি বহু ইনস্টিটিউশন আমি দেখেছি তারা কিন্তু সেভাবে ডেভেলপ করে না, খালি নামে, খালি থিওরিটিক্যাল, খালি পড়ায় আর কিছু। কিন্তু জেনারেল প্যাথোলজিস্টের কাছে পাঠায়, বড় বড় হসপিটালে পাঠায়। ভাই আমি নিজেকে আমার এখানে আমি যদি আমার ডিপার্টমেন্ট আছে আমার সেখানে আমার ডেভেলপ করতে হবে, যা যা দরকার আমরা তো দিচ্ছি। আজকে বাইরের থেকে আমাদের ডেন্টাল কলেজে যখন বাইরের থেকে মানুষ আসে, যেটা কিরণ গীতে বলছিলেন যে সবাই বলছে আরে এরকম একটা ডেন্টাল কলেজ ত্রিপুরার মতো জায়গায় হতে পারে, এত সুন্দর একটা হসপিটাল আমরা ভাবতে পারি না। তো এটাকে মেনটেন করার জন্য এখানে ওরাল প্যাথোলজি হোক, যে ডিপার্টমেন্টে হোক, সবটা কিন্তু একদম যা যা দরকার আমরা সেগুলো আমরা দেবো। আমরা চাই যে এটা মানে সারা ভারতবর্ষের মধ্যে এই কলেজটা যেন সুন্দর হয়, ভালো হয়। আর এখানে যারা স্টুডেন্টরা এসছে তারা প্রাউডলি বাইরে যখন যাবে, আজকে আমরা মেডিকেল কলেজ থেকে পাস করেছি, আমরা বলি যে KGMC থেকে আমি করেছি, আমরা গর্বের সাথে বলি, गौरव से बोलो मैं अगरतला गवर्नमेंट कॉलेज से पास किया।
এরকম একটা অবস্থা আনতে হবে। তো এটা কখন সম্ভব হবে? সবাই মিলে যদি আমরা চেষ্টা করি। এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যাই চেষ্টা করি কোনো কাজ হবে না। আরেকটা বিল্ডিং হচ্ছে, আপনারা দেখেছেন, জায়গার সমস্যা ছিল প্রায় 202 করোড় আমরা পিএম ডিভাইন থেকে পেয়েছি, ডোনার মিনিস্ট্রি থেকে পেয়েছি। ডোনার মিনিস্ট্রি সাহেব এখানে এসেছিলেন, এসে দেখেছেন কাজের পারফরমেন্স কিনা। কিন্তু এই কাজেরই যদি আমরা দেখি, যখন ডোনার মিনিস্ট্রি এখানে আসবেন, যখন শুনলেন, একদিন এক রাত্রে সব খনন শুরু হয়ে গেছে। এর আগের থেকে আমি শুনছিলাম যে কাজ চলছে ঢিলা গতিতে, কিন্তু মিনিস্টার যখন আসবে তখন দেখা গেল রাতে রাতে খুব করে খনন টনন করে একদম ফাইল টাইল সব উপরে নিয়েছে। তো এটাও কিন্তু একটা উদাহরণ, সব জায়গার মতোই মাঝে মাঝে এই যে হেলমেট আমরা পড়ি, মাঝে মাঝে হেলমেট কেন নিজের মাথা বাঁচানোর জন্য পড়ি, পুলিশের জন্য আমরা পড়ি। এর জন্য যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে এই যে ভয়ও কিন্তু মাঝে মাঝে দরকার। ভয়ের মাধ্যমে স্টুডেন্টদের দেখে আজকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। যারা টিচাররা আছেন আমি বলবো, গতানুগতিক আমরা ধাঁচা আমার মুখস্থ কি কি পড়াতে হবে আজকে, যে সাবজেক্ট যে টপিকস, কিন্তু টপিকস এর বাইরে নিজেকে আপডেট করা। বইয়ের বাইরে আজকাল এআইকেও ছাড়পত্র দিয়েছে, এবার বাজেট আপনারা দেখেছেন। এআইকে বাজেট যদি হয় তো স্টুডেন্টরাও কিন্তু এই ফাঁকে কিন্তু নিজেরাও কিন্তু আপডেট থাকে। আমি যদি মনে করি আমার থেকে স্টুডেন্ট কম জানে, স্টুডেন্ট কিন্তু ভেরি গুড স্ক্যানার, যে কোন টিচার ঠিকভাবে পড়াচ্ছে না পড়াচ্ছে ওরা কিন্তু বুঝে ফেলে। এবং ওই স্টুডেন্ট সারা জীবন ওই ফ্যাকাল্টিকে মনে রাখবে যে এত সুন্দরভাবে স্যার আমাদের বুঝিয়েছেন, সহজ সরলভাবে এখন বোঝানো যায়, কোনো অসুবিধা না। কারণ এত কিছু আমাদের প্রযুক্তি চলে এসছে, স্মার্ট ক্লাস হয়ে গেছে এখন, 360 ডিগ্রি, 3 ডাইমেনশন না 360 ডিগ্রি সুবিধা এখন আছে। আমাদের আগে তো মানে অ্যানাটমি, কোন দিকে কোন ভেসেল যাচ্ছে, কোন নার্ভ যাচ্ছে, তার ব্লাড সার্কুলেশন কি, কিছুই বুঝতাম না। এখন এত সুন্দরভাবে 3 ডাইমেনশনালে আমি ক্লাসের ভিতরে বসে আলাদা আলাদা করে বোঝানো যায়। এত সুবিধা কোথায়? এসব তো আমরা কোনোদিন ভাবি না। আমরা তো ব্ল্যাক বোর্ড আর চক, আর এটাই দেখে আমরা সারা জীবন। তো প্রযুক্তির সাথে সাথে এটা কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রীজি পরীক্ষা পে চর্চা, আমি দেখলাম সেই কথাটা বলেছেন, স্টুডেন্টদেরও বলেছেন, গার্জিয়ানদেরও বলেছেন। আর যাতে প্রেশার যাতে না থাকে স্টুডেন্টদের, কারণ প্রেশার যদি থাকে, কেউ যদি আমরা কম্প্রেশন থাকে বা কোনো প্রেশারে থাকে, তাহলে কিন্তু তার ভিতর থেকে আসলে যেটা জানে সেটাও কিন্তু সে বলতে পারবে। খুব রিল্যাক্স মোডে, রিল্যাক্স হয়েতে, কিন্তু স্টেডিলি উইথ ডিসিপ্লিন তার থেকে কাজটা নিতে হবে। এটাও শেখানোর বিষয়। তো টিচারদেরকে আমি বলবো যে আরো বিষয়ে যদি আপনারা আরো বেশি আপডেট থাকেন, এবং আমি জানি সবার ফ্যামিলি থাকে, ফ্যামিলি তো ব্যস্ত থাকে অনেক কাজ, কিন্তু তারপরেও কিন্তু যখন বাড়ির থেকে বেরোবেন আর ক্লাসে যাবেন, আপনার সমস্ত বাড়ি, ওই বাজার থেকে আরম্ভ করে এভরিথিং ইউ জাস্ট লক ইট। আমি যাচ্ছি মন দিয়ে ওখানে স্টুডেন্টদের সাথে, আজকে আমার একটা ডিসকাশন হবে, ওনাদেরকে আমি বলবো, তবে গিয়ে স্টুডেন্টরা আপনাদেরকে সবাই মনে রাখবে। ডেন্টাল কলেজ নিয়ে আমার একটা বিরাট স্বপ্ন আছে, প্রচুর স্বপ্ন। আজকে ভাবুন যে বিডিএস এর সিট মাত্র একটা ছিল, একটা আমাদের সময়, আমরা গভর্নমেন্ট নমিনি হিসেবে যেতে পারতাম। আর আজকে এখানে 63 স্টুডেন্টস। আমার মনে আছে ওয়াজ এ ভেরি গুড সার্জন, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, ডিএসআরসিএস করেছিল বোম্বে থেকে, কিন্তু লন্ডন থেকে, কিন্তু সে কিন্তু এমডিএস করেনি, কিন্তু ইজ এ বিগ জায়ান্ট নাও ইন ইন্ডিয়া। সেই বলতো আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম কলকাতায়, অনেক মানুষ থেকে অনেক কিছু শেখা। ও গিয়ে ওই বসে থাকতো নীলরতন মেডিকেল কলেজে, গিয়ে ওখানে ইমার্জেন্সির মধ্যে বসে থাকতো। কি ব্যাপার বলে, হঠাৎ করে পেশেন্ট আসছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট। তো এখানে সার্জনরা আছে বা অন্যান্য ডাক্তাররা আছেন, উনি গিয়েছে। তো ওদের সাথে বসে বলে আমি একটু পেশেন্টকে ইন্ট্রাভেনাস লাইনটা আমি তৈরি করি। তো নিজে গিয়ে বলে করবি,
তো এই যে তার ইভেন ইনটিউরেশন থেকে শুরু করে এভরিথিং, এই যে জানার পড়ার শেখা, তো ক্লাস মানে সেকেন্ড ইয়ারে পড়ে সেখান থেকে তার এই অবস্থা। অ্যানাফিল্যাক্টিক শক হলো, তো সাথে সাথে ইমার্জেন্সি ড্রাগস আছে কিনা, তো সেটাকে দেওয়া কোনটার পর কোনটা ইমার্জেন্সি ট্রেটা দেখে নিল। আজকে হি ইজ এ বিগ জায়ান্ট, বাট বেসিক হি ইজ এ ডেন্টাল সাবজেক্ট। আমাদের কাছে নিজের, আমি একটা ইনস্টিটিউশন আমি হতে পারি ইচ্ছা করলে। আজকে যারা ফার্স্ট ইয়ারে এসছে তাদেরকে আমি বলবো যে এটা ইউ আর গিফটেড বাই দ্য গড, that you got this opportunity to do this BDS course, or in future you may go for MBS. এটা সাংঘাতিক, কিন্তু ডেন্টিস্ট দিয়ে একটা লোক কোথায় যেতে পারে কেউ ভাবতেও পারে। কাজে নিজেকে দুর্বল মনে করলে যে আমি শুধু ডেন্টাল নিয়ে খালি কাজ করব আর সেফ জোনে থাকবো। অনেকে ওরাল সার্জারিতে আসতে চায় না পরে। আমি বলে ঠিক আছে, আমি অনেক সময় ডিউ রেসপেক্ট টু আদার ডিসিপ্লিন, যে না এটার মধ্যে বেশি রিস্ক কম। অনেকে আছে মেডিকেলেও যে না ওই স্কিন নিয়ে আমি পড়বো, স্কিন নিয়ে পড়লে এত ভয় না, ইমার্জেন্সি নেই, কিন্তু আসলে স্কিনও তো থাকে ইমার্জেন্সি। চোখ নিয়ে পড়বো, ম্যাক্সিমাম চোখে ইমার্জেন্সি আসে। তো যে যত বেশি চ্যালেঞ্জ দিয়ে লাইফে এগোবে তার তত বেশি কিন্তু লাভ হবে, এবং আলটিমেটলি মানুষ কিন্তু ওই ব্যক্তিটির কাছে যায়। আমরা দেখেছি আমরা সেফ জোনে থাকতে হবে, আর মিনিমাম শান্তি মানে মনে হয় যে এতটুকু পেয়েছি, বা যথেষ্ট একটা চেম্বার খুললাম, আমার মাসে অন্তপক্ষে এত টাকা রোজগার হয়, খুব খুশি। কিন্তু এর বাইরেও তো অনেক কিছু আছে। আমি নিজেও দেখেছি অনেক, আমাদের ত্রিপুরাতে অনেক ছেলে মেয়েরা দেখেছি অনেক বেশি কিন্তু আপডেট, এবং যেভাবে বায়োমেডিকেল এত স্ট্রং হচ্ছে এখন, সেটাকে প্রকিউর করে সেটাকে ব্যবহার করে, আর ওয়ার্ড অফ মাউথে অ্যাডভার্টাইজমেন্টের দরকার পড়ে, ওয়ার্ড অফ মাউথে কিন্তু সেটা চলে আসে। আজকে এখানে ওরাল কেভিটিতে একটু আরো একটু এগোই যদি আমরা, সেখানে কি আরে প্যারোটিড গ্ল্যান্ড আছে, এখানে প্যারোটিড গ্ল্যান্ডের সমস্ত যে ডিজিজ গুলো আছে থিওরিটিক্যাল না, এটাকে যদি আমি প্যারোটিড গ্ল্যান্ডেও আমি অপারেশন করতে পারি, সেটা যদি আমি জানি, জানার সুবিধা থাকে, ইন ইউর ডিসিপ্লিন ইউ ক্যানট ডু, কিন্তু তোমার ডিসিপ্লিনের আর কেউ করছে তো, সেই জায়গায় you may be the ambassador of that discipline. তো সেই জায়গায় যদি একটা প্যারোটিড গ্ল্যান্ডে আর ইএনটি এবং ডেন্টাল সার্জন ওভারলিপিং, কিন্তু ওভারলিপিং অনেক জায়গায় দেখা যায়। আমার নিজের কারণে ওরাল ক্যাভিটির এত সব প্রবলেম, আমি ইচ্ছে করলে ঠিক ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু আমরা নিজেরাই বলি ইএনটি কে দেখাবো, রাইট? অর্থাৎ নিজের উপর কনফিডেন্স। স্কোয়ামাস সেল কার্সিনোমা তো একটা আছেই, এখন ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, মুখ খুলতে পারছে না, আমি কেন যাবো পেশেন্টকে দেখাবো ইএনটিতে? আমি কেন করবো না এটা? আমরা জানি যে এখানে ত্রিপুরার যে স্কোয়ামাস এই ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস প্রচুর, তাই আমি বসে বসে পান আর সুপারি খাই, বসে বসে খাই না। তো একটা অ্যাওয়ারনেস করা, তাকে বলা, তো যখন বলবে বলার সময় কিন্তু থিওরিটিক্যাল যে অ্যাডভাইস সেটাও কিন্তু বড়, এবং সেটা তখনই হবে যখন আমার কাছে সেই জ্ঞানটা থাকবে যে সুপুরি খেলে কি হয়, আপনি যে খাচ্ছেন বাবা হাসি দেবে, কিন্তু যখন পানটা কেন খান, পানটা বাইরে ফেলে আসুন, আবার ফেলতে গেলে দেখবেন এই আপনার মানে হসপিটালে ওয়ালি ফেলবে। আর যদি বলেন যে আরে এখানে কেন গরিব, আরে গরিবের সাথে তোমার এটা কি সম্পর্ক? এরকম অদ্ভুত ঘটনা কিন্তু আমি দেখেছি জীবনে। আর গরিব ইয়ান কেউ দেখতে, তো দিস আর অল সেন্স অফ হিউমার, মানুষের জীবনে এগুলো থাকে। কিন্তু একদিকে কিন্তু তাকে বলা যে পান সবারই খাবেন না প্লিজ,